আর আমি এরকমভাবে হেজলউডকে নিজের লেন্থ লাইন মিস করতে খুব সচরাচর দেখিনি। মানে হি ইজ ভেরি ডিসিপ্লিন, ভেরি পার্টিকুলার অ্যাবাউট হোয়াট হি ইজ গোয়িং টু বল। কিন্তু কালকে কিন্তু খুব মানে টেন্টেটিভ হয়ে গেছিলো যে কোথায় যে বল করবে ঋষভ পান্তকে সেটা বুঝতে পারছিল না। আর ঋষভ পান্ত ফাইনাল ওভারেও যেভাবে রানটা তুললো শেষ বলে, যে ছক্কাটা মেরে যে একটা মোমেন্টাম ক্রিয়েট করলো, সেটা কিন্তু এলএসজির বোলারদেরকেও কিন্তু খুব হেল্প করেছিল। এবার যদি আমি এলএসজির বোলিংয়ে আসি, এলএসজিতে ওপেনিং বোলার্স মোহাম্মদ সামি, প্রিন্স ইয়াদব নতুন বলের সাথে একানার পিচে, ইটস লাইক এ ড্রিম টু ওয়াচ। আর এটা বলতে কোনো ডাউট নেই, এটা বলতে কোনো শেম নেই যে কালকে মোহাম্মদ সামি, প্রিন্স ইয়াদব রুবি আর হেজলউডের ডুয়োর থেকে বেটার ডুয়ো ছিল উইথ দ্য নিউ বল। আর প্রিন্স ইয়াদব কিং কোহলিকে যেইভাবে আউট করলো, সেটা পিচ হওয়ার পরে যেইভাবে পিচ হওয়ার পরে সুইং খেলো বলটা, আমার মনে হয় এই বলটাকে নিয়ে অনেকদিন কথা হবে। এরকম আমি টেস্ট ম্যাচেও এরকম বল আমি হতে দেখিনি। তোমার বল সুইং করতে পারে, তোমার বল পড়ে সিম করতে পারে, কিন্তু তোমার বল পড়ে বল সুইং করলো, এতটা লেন্থ ছিল। তো ইট ওয়াজ লাইক আ ম্যাজিক্যাল ডেলিভারি। তুমি যত বড় ব্যাটসম্যানই হও না কেন পৃথিবীতে, এই বলটা হয়তো তুমি পুরো মিস করবে, হয়তো তুমি এজ খাবে, নাহলে তুমি এলবিডব্লিউ হবে। ইউ ক্যান নট বি মিডলিং দিস বল, দিস ইজ ইম্পসিবল টু মিডল। এই বলটাকে খেলা ইম্পসিবল ছিল। অ্যান্ড কুডোস টু প্রিন্স ইয়াদব, দিন দিন মানে ও যেভাবে নিজেকে মেলে ধরছে, যেভাবে ডেথ ওভার্সে, মিডিল ওভার্সে, আপ ফ্রন্ট, পাওয়ার প্লেতে যেভাবে ইউজ করছে নিজের বলিংগুলোকে, যেভাবে ভ্যারাইটি আনছে, ইটস রিয়েলি অ্যামেজিং টু সি। পাওয়ার প্লেতে তারপরে দুজন আউট হয়ে যাওয়ার পরে আমার তো মনে হলো যে আরসিবি এতটাই ব্যাকফুটে চলে গেছে যে এখান থেকে আর বেরোতে পারবে না, কারণ বল ঠেকানো যাচ্ছিল। এইরকমভাবে বল করছিল মোহাম্মদ সামি, এরকম লেন্থ ধরে বল করছিল, মুভমেন্ট হচ্ছিল, ক্যারি পাচ্ছিল, ঋষভ পান্ত রীতিমতো এইখানে বল ধরছিল মুখের কাছে। তো দেখে মনে হচ্ছিল যে দে ডোন্ট স্ট্যান্ড এ চান্স, কারণ এরা একটু আউট হয়ে যাবে, তারপরে বাকি ব্যাটসম্যান যারা আছে, জিতেশ ফর্মে নেই, রোম্যারিও সেরকম ফর্মে নেই, কুনাল পান্ডিয়া উই ডোন্ট নো কোনোদিন চলবে কোনোদিন চলবে না, টিম ডেভিড একটা দুটো ম্যাচ খেলেছে। দেবদত্ত পাটিদার, রজত পাটিদারের ওপর প্রচণ্ড দায়িত্ব ছিল যে ওরা একটা এখান থেকে একটা ড্যামেজ কন্ট্রোল করবে, একটা ইনিংস বিল্ড করার চেষ্টা করবে। রান রেটটাকেও হাতের বাইরে নিয়ে চলে গেল, এরকম করলেও কিন্তু হবে না। তো খুব টাফ টাস্ক ছিল। আর আমার মনে হয় যে পাওয়ার প্লে 5.4 ওভার্সের যে পাওয়ার প্লে ছিল, সেখানে দেবদত্ত পাটিদার একটু মারার চেষ্টা করছিল, রজত পাটিদার খুবই দেখে দেখে খেলছিল, অনেক সময় তো মনে হচ্ছিল যে খেলতেই পারছিল না, ঠিক আছে। কিন্তু দ্য বেস্ট থিং ইজ ক্যাপ্টেন হ্যাড পেশেন্স। ক্যাপ্টেন জানতো যে আমি স্পিন ব্যাশার, আমি স্পিন এলে আমি স্পিনকে ডমিনেট করতে পারি, অ্যাটাক করতে পারি। তো সেই জন্য সেই পেশেন্সটা কিন্তু রজত পাটিদার দেখিয়েছিল। আর তারপর রজত পাটিদার যখন মারতে শুরু করলো, স্পেশালি দিগ্বেশ রাঠিকে, ইট ওয়াজ অ্যামেজিং টু সি। ওর ব্যাট ফ্লো রজত পাটিদারের এত সুন্দর, ঠিক আছে। মানে যখন রজত পাটিদার স্পিনকে ব্যাশ করে, এটা দর্শনীয় একটা মানে জিনিস। মায়াঙ্ক ভার্সেস রজত পাটিদার ফার্স্ট কন্টেস্ট যেটা ছিল, সেটা মায়াঙ্ক জিতেছিল। মায়াঙ্ক খুব ভালো লেন্থে খুব সুন্দর শর্ট বল করছিল, আর তার জন্য প্রপার ফিল্ডার রেখেছিল। আর রীতিমতো বোঝা যাচ্ছিল যে মানে পেসে বিট হচ্ছে রজত পাটিদারের যে হালকা একটা উইকনেস আছে স্পেসের প্রতি, সেটা কিন্তু ভালোভাবে এক্সপোজ করেছিল মায়াঙ্ক যাদব। কিন্তু আবার দিগ্বেশ রাঠির সেই বোলিং, রজত পাটিদারের সেই দুর্ধর্ষ মারকাটারি ব্যাটিং, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ আপ ছিল। আর ম্যাচ আপটাকে ডিলে করার চেষ্টা করছিল এলএসজি, কিন্তু যেই পেশেন্সটা রজত পাটিদার দেখিয়েছে বিগত কয়েকটা ম্যাচ, সেরকমভাবে মেলে ধরতে পারেনি নিজেকে। তারপরে যে একটা কামব্যাক, ছোট্ট একটা মিনি কামব্যাক, আর সেখানে যেভাবে স্পিনারদেরকে অ্যাট্যাক করা। কারণ আমরা যদি নোটিস করে দেখি যে এলএসজি বোলিং লাইন আপ খুব ভালো, কিন্তু ওদের স্পিনার্সরা খুব মার খেয়েছে, এটা কিন্তু বরাবরই আমরা দেখতে পাচ্ছি। তো সেইখানে তাদেরকে যে ওদের যে বোলিংয়ের যে উইক লিঙ্ক আছে, সেখানে যে অ্যাট্যাক করা, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। কিন্তু এইখানে তারিফ করতে হবে প্রিন্স ইয়াদব আর ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি। দেখো, তুমি যখন অ্যাজ আ ব্যাটসম্যান তুমি যদি কিছু রান পাও না, ইউ ফিল কনফিডেন্ট। তুমি কিন্তু তখন ম্যাচে ফিল্ডিংয়ে ভালো বোলিং রোটেশন করো, ঠিক জায়গায় ঠিক বলারকে আনো, ঠিক জায়গায় তাকে ঠিক ফিল্ডার দাও। প্রিন্স ইয়াদবকে খুব সুন্দরভাবে ইউজ করেছিল। যখন দুটো ওভারের পরে যখন দেখছিল যে পার্টনারশিপ বেড়ে যাচ্ছে, তখন শেষের জন্য না রেখে ওকে ঋষভ কিন্তু প্রিন্স ইয়াদবকে বল করালো, আর সঙ্গে সঙ্গে সে ডেলিভার করলো সঙ্গে সঙ্গে। তো পরপর দুটো উইকেট পড়ে গেল আমাদের জিত্তু ভাই, আরসিবির জিত্তু ভাই চললো না, ঠিক আছে। জিত্তু ভাইকে কিন্তু মানে এবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওদের রিজার্ভ বেঞ্চে আই গেস সেরকম কোনো উইকেট কিপার নেই, তাই কারণ ফিল সল্টও এখন ক্যাম্পে নেই, নিজের দেশে গেছে, ফিঙ্গারে
ইঞ্জুরি হয়েছে তার স্ক্যানের জন্য। জিতেশ আর দেবদার পাটিকাল আউট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা প্রেশার রজত পাটিদারের ওপর চলে এলো, আর তারপরে খুব সুন্দর ভালোভাবে প্ল্যানিং করে ঋষভ পান্ত কিন্তু লোভ দেখিয়ে রজত পাটিদারকে আউট করলো। লং অফে ফিল্ডার রেখে শাহবাজ আহমেদকে যেভাবে অফলাইনে ওয়াইড লাইনে বল করার জন্য এনকারেজ করলো, আর তারপরে যেভাবে তাকে ট্র্যাপ করলো রজত পাটিদারকে, ইট ওয়াজ আ ভেরি গুড উইন, ভেরি গুড ম্যাচ আপ অ্যান্ড আ ভেরি গুড উইন। যখন মনে হলো যে মোটামুটি রজত পাটিদারের সঙ্গে সঙ্গে আরসিবি কিন্তু এই ম্যাচ থেকে পুরো ছিটকে গেছে, তখন কিন্তু আরসিবি বোঝালো যে ওরা কেন এখনও টাইটেল কন্টেন্ডার্স। ওদের যে একটা নেভার ব্যাক ডাউন একটা অ্যাটিটিউড যে 2024 থেকে দেখা যাচ্ছিল, সেটা কিন্তু আজকেও খুব প্রমিনেন্ট ছিল। কারণ টিম ডেভিড তারপরে যেভাবে মারতে শুরু করলো প্রত্যেকটা বলারকে, ঠিক আছে, ইট ওয়াজ লাইক যে না, আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আমি অ্যাজ আ আরসিবি ফ্যান আমার মনে হচ্ছিল যে না, এবার ম্যাচ তো বেরিয়ে গেছে, আর কিছু করার নেই, কিন্তু টিম ডেভিড গেভ আস হোপ। এরপরে দেখো খেলাটা অ্যাকচুয়ালি এই জায়গায় চলে গেল। তারপরে কিন্তু এই যে বসে অ্যানালিসিস করব কিংবা বুঝবো আচ্ছা এই ম্যাচ আপ হচ্ছে সেই ম্যাচ আপ, সেই জায়গায় ছিল না। নিজের মধ্যে একটা ফ্যান, একটা এনথুসিয়াস্টিক ফ্যান আছে, তো খেলাটা অ্যাকচুয়ালি সেই জায়গায় যেরকম জায়গায় চলে গেছিলো, যখন টিম ডেভিডকে খুব ভালোভাবে আউট করেছিল বাই দ্য ওয়ে। শাহবাজ আহমেদ দুটো ওভারে দুটো মানে ম্যাচ উইনার, যারা ক্রিজে থাকলে হয়তো ম্যাচটাকে নিয়ে চলে যেত আরসিবির হয়ে, তাদেরকে আউট করলো দুটো ওভারে। কিন্তু তারপরেই সেই ওভারেই কিন্তু রোমেরিও শেপার্ড মানে খুব সুন্দর অ্যাঙ্গেলগুলোকে ইউজ করে, ঠিক আছে, পয়েন্ট আর থার্ড ম্যানে ওখানে যে গ্যাপ আছে, ওখানে যে ফিল্ডার রাখেনি, সব যে একদম লংয়ে ফিল্ডে রেখে দিয়েছে, সেটা খুব প্রপার ইউজ করে মোটামুটি দুটো বাউন্ডারি পরপর মেরে দিল। অ্যান্ড এগেইন দ্য মুভমেন্ট শিফটেড টুয়ার্ডস আরসিবি। আর তারপরে মায়াঙ্ক যাদবের শেষ ওভারও কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল। মায়াঙ্ক যাদবকে কিন্তু নিজের পেস ভালো থাকলে ওকে কিন্তু খালি পেসে হবে না। এখন খেলা এমন জায়গায় চলে গেছে, আইপিএল এমন জায়গায় চলে গেছে যে তুমি খালি পেস দিয়ে কিন্তু তুমি ভালো হিটারদেরকে আটকাতে পারবে না। তারপরে আমার মনে হলো ক্রুনাল পান্ডিয়াও খুব ভালো খেলেছিল। মোহাম্মদ শামিকে যে বাউন্ডারিগুলো মেরেছিল, তাকে মোহাম্মদ শামিকে যে প্রেশারটা দিয়েছিল, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আর তারপর আমার মনে হয় যে প্রিন্স যাদবের ওভারে যে 13 রান হয়েছিল, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হচ্ছিল যে প্রিন্স যাদব হয়তো ম্যাক্সিমাম 8 থেকে 10 রান দেবে। ফাইনাল ওভারে যখন খেলা যায়, তখন দিগ্বিজয় রাঠিকে যখন বল দেয়, আমি মোটামুটি ভেবে রেখেছি যে আচ্ছা এইবার হয়তো আরসিবি জিতে গেছে। কারণ দিগ্বিজয় রাঠি যেভাবে মার খেয়েছে, যে হারে মার খেয়েছে, সবার কাছে মার খেয়েছে, আমার মনে হয়নি যে দিগ্বিজয় রাঠি কোনো কামব্যাক করতে পারবে। কিন্তু রোমেরিও শেপার্ড সে ফিনিশার, সে তার রোলই হচ্ছে ম্যাচ ফিনিশ করা। আর সে খালি আমার মনে হয় নেটসে খালি পেসারদেরকেই সেইভাবে প্র্যাকটিস করে, স্পিনারদের হয়তো অতটা প্র্যাকটিস করে না। তার ফর্মও হয়তো অতটা ভালো নেই। সে ব্যাশ করেছে, সে মোটামুটি ভালো মেরেছে, কিন্তু তাহলেও স্পিনারদের যখন একদম স্পিনাররা যখন গুগলির পর গুগলি টুয়ার্ডস দ্য বডি তোমার করছে, তখন তুমি একটু সাফল করছো না, তুমি একটা জায়গায় স্টিক হয়ে আর দিস শোজ দ্যাট তোমার সেরকম ফর্ম নেই। ঠিক আছে, তুমি চালাচ্ছ, তোমার হাতে জোর আছে, তুমি গায়ের জোরে চালিয়ে দিচ্ছ, কিন্তু ওই ফর্মটা নেই। তো খুব ভালো বল করেছিল দিগ্বিজয় রাঠি। এই বছর এলএসজি বটমেও যদি থাকুক না কেন, কিন্তু ওরা মোটামুটি বেস্ট অফ আইপিএল ম্যাচেস দিচ্ছে এবছর, ঠিক আছে। আর কালকের ম্যাচটাও মানে চূড়ান্ত জায়গায় চলে গেছিলো। আর আমার মনে হয় যে এখনও লখনৌ এই যে টুর্নামেন্টে আসে তো ডিজার্ভ ইট, কারণ তারা সেরকম ম্যাচ দিয়েছে। হ্যাঁ, তারা অনেক জায়গায় ব্লান্ডার করেছে, তারা এরপরেও হয়তো ব্লান্ডার করবে, কারণ ব্যাটিং অর্ডার আমার হয় এখনও মনে হচ্ছে না, আমি খুব একটা কনফিডেন্স পাচ্ছি না। কালকে নেহাত মিচেল মার্শের জন্য বেরিয়ে গেছিলো খেলাটা। আমি আশা করব যেন লখনৌ সুপার জায়ান্টস এর একটা রূপকথার মতো যেন একটা কামব্যাক হয়, ঠিক আছে। কারণ দোজ আর দ্য স্টোরিজ, দোজ আর দ্য ন্যারেটিভস যেটা আইপিএলকে জাগিয়ে রাখে, আইপিএলকে বাঁচিয়ে রাখে।